আজ আমি বলবো প্যালেস্তাইনের একটি গল্প। গল্পটি লিখেছেন গাজী দানিয়েল, অনুবাদ করেছেন বিজয় সরকার। গল্পের নাম ৩০ লাখের একজন। একজন সাধারণ প্যালেস্তিনিয়ের কাহিনী। নাম আমার গাজী দানিয়েল, বয়স ২৪, জন্ম নাজারেথ। যিশু যে শহরে পয়দা হয়েছিলেন, আমিও সেই শহরেই। কিন্তু আজ আমার আর নিজের দেশ বলতে কিছু নেই। আমার হাতে রয়েছে উদ্বাস্তু হিসেবে দুটো পরিচয়পত্র, একটা প্যালেস্তিনীয় উদ্বাস্তু বিষয়ক লেবাননি সাধারণ দপ্তরের, অন্যটা জাতিসংঘের ত্রাণ ও কর্ম এজেন্সির। প্রথমটাতে আমি হচ্ছি ফাইল নম্বর ৩৩২, সিরিয়াল নম্বর ৫৪৫৯৫, আইডেন্টিফিকেশন নম্বর ২৭৩৪, জাতি প্যালেস্তিনীয়। পরের পরিচয়পত্রটা একসঙ্গে আমার বাবা মা, ৬ ভাই ২ বোন আর আমার। রেজিস্ট্রেশন নম্বর ৩২৫৪/৩২০১, জাতি প্যালেস্তিনীয়। আপনার কাছে এত কাসুন্দি গাইছি কেন? এর কারণ হচ্ছে, শুনুন, আমার মতনই রয়েছে আরও ৩০ লক্ষ। একই রকম দুর্দশার কবলে পড়েছি আমরা একসঙ্গে। আর আমরা চাই আমাদের এই ৩০ লক্ষের এই দারুণ সমস্যার ন্যায্য সমাধানের সন্ধানে সামিল হয়ে আপনিও কদম বাড়িয়ে এগিয়ে আসুন। আমাদের জনগণকে বারবার কীরকম বঞ্চনা করা হয়েছে, সেটাই আজ একটা আস্ত ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধের পরই ইংরেজরা আমাদের দেশ কবজা করে প্যালেস্তাইনে তাদের হুকুমদারিতন্ত্র গড়ে তুলল। স্বাধীনভাবে আমাদের নিজেদের ভাগ্য নির্ণয় করার অধিকার কেড়ে নেওয়া হলো। ইতিমধ্যে ইউরোপের ইহুদি সম্প্রদায়ের কিছু লোক বলতে শুরু করেছে প্যালেস্তাইনের ওপর নাকি তাদেরই অধিকার। তারা নিজেদেরকে কি যেন বলতো? হ্যাঁ, জায়োনিস্ট। ২০০০ বছর আগে আমাদের ধর্মের লোকরাই তো প্যালেস্তাইনে বাস করত, এই ছিল তাদের যুক্তি। সুতরাং আমাদের দেশ প্যালেস্তাইনে তাদেরই অধিকার রয়েছে। বটেই তো। প্রথমে আমরা ইহুদি দেশান্তরে উদ্বাস্তুদের সাদরে স্বাগত জানিয়েছিলুম। ইহুদিদের সঙ্গে শত শত বছর ধরে আমরা একসঙ্গে বসবাস করে এসেছি। তারা তখন শান্তিপূর্ণ ছিল। তারা আমাদেরকে শ্রদ্ধা করত, আর আমরাও তাদেরকে। আমরা তাদেরকে রক্ষা করেছি, আশ্রয় দিয়েছি। তখন কিন্তু সত্যিই বিশ্বাস করা মুশকিল ছিল, যারা কোনো দিন এর আগে প্যালেস্তাইনের মাটিতে পাও দেয়নি, তারাই এবার আমাদের দেশকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে। তখন আমি কেবল ৯ মাসের। আমাদের পুরো পরিবারকে বাধ্য হয়ে আমাদের প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে আসতে হলো। আমার বাবা তখন হাইফাতে কাজ করতেন। কাজ ছেড়ে আসতে হলো। সেখানে আমাদের দোকান ঘরে দেখাশোনা করতেন মা। সেটা বন্ধ করে দিয়ে চলে আসতে হলো। নাজারেথে আমাদের বাড়ি, সেটা পড়ে রইল। আমার কাকারা আমাদের যেসব জমিজমা চাষবাস করতেন, তা বেদখল হয়ে গেল। আমি তখন বড় হয়ে উঠছি। প্রায়ই রাগে খুন জ্বলে উঠত। মনে প্রশ্ন জাগত, কী সব হচ্ছে? কেন এরকম হচ্ছে? কেন? আমার বাবা সব ব্যাপারটা বুঝিয়ে খোলাসা করে দিতেন। ইংরেজরা প্যালেস্তাইনে হুকুমদারি শাসন কায়েম করার আগেই জায়োনিস্টদের সঙ্গে একটা রফা করে নিয়েছিল। জায়োনিস্টরা মধ্যপ্রাচ্যে ইংরেজদের স্বার্থ বাঁচাবে, আর ইংরেজরা জায়োনিস্টদের জাতীয় ভূমি হিসেবে প্যালেস্তাইনকে তাদের হাতে তুলে দেবে। ব্রিটেনের কি অধিকার এই ওয়াদা করার? ইউরোপে জায়োনিস্টদের কি সত্ত্ব প্যালেস্তাইনের ওপর? আমরা যারা প্যালেস্তাইনের অধিবাসী, ভূমিপুত্র, তাদের সঙ্গে কোনো আলোচনা করা হলো না কেন? কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। আগেই বলেছি, ক্রমাগত বঞ্চনার জালে আমাদেরকে জড়ানো হয়েছে। এবার আমরাও নতুন করে আসতে থাকা দেশ ত্যাগী উদ্বাস্তু ইহুদিদের তরঙ্গকে রুখতে শুরু করলাম। ইহুদিদের প্রতি কোনো ঘৃণার থেকে নয়, তাদের উপর আমাদের ঘৃণা ছিল না। তারা আমাদের জিনিসের দিকে লোলুপ হাত বাড়িয়েছিল সেই জন্য। ১৯১৯, ১৯২১, ১৯২৩, ১৯২৬, ১৯৩৬ পরপর এর বিরুদ্ধে জাতীয় অভ্যুত্থান ঘটতে থাকল। এসব দিয়ে স্বাধীনতা আমাদের আয়ত্তে এলো না, কিন্তু আমাদের স্বদেশ ভূমির প্রতি আমাদের ভালোবাসা আর স্বাধীনতার জন্যে
আমাদের আকুতির একটা স্পষ্ট ছবি ফুটে উঠল এসবের ভেতর দিয়ে। ঔপনিবেশিক শক্তি আর জায়নিস্ট বাহিনীরা দমনমূলক নীতি দিয়ে আমাদের নিরস্ত্র জনগণকে দাবিয়ে রাখতে চাইল। 1947 সাল নাগাদ ইহুদি শরণার্থীর সংখ্যা 1000 গুণ বেড়ে গেল। তাদের সংখ্যা আমাদের মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগে দাঁড়ালো, আর তাদের কবজায় এসে পড়ল আমাদের দেশের মোট জমির শতকরা 7 ভাগ। এই জমির কিছুটা তারা কিনেছিল ঠিকই, তবে অনেক জালিয়াতির সাহায্য নিয়েই তারা তা বাগিয়েছিল। আর বেশিরভাগ জমি ইংরেজরা পঞ্চায়েতি জমির থেকে ইহুদিদের এমনিই দিয়ে দেয়। আমাদের জমি তাদেরকে দেওয়ার কোনো অধিকারই ইংরেজদের ছিল না। এই সব জমি ছিল অচিতে ন্যস্ত আর সমস্ত প্যালেস্তাইনবাসীদের সম্পত্তি। পরের বছরই ইংরেজরা প্যালেস্তাইন ছেড়ে যাবার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হয়ে ইংরেজরা অনেক দায়ের জালে জড়ানো অবস্থায় তাদের সৈন্যবাহিনী এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। অবশ্য তার আগেই ইহুদিদের একটা জাতীয় ভূমি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তো তারা পূর্ণ করে দিয়েছে। এরপর জায়নিস্টদের হাতে প্যালেস্তিনীয়দের নিধন শুরু হয়ে গেল। 1948 এপ্রিলে দেইর ইয়াসেন, এইন এল জাইতৈন আর সালাহ এল দিনের কুখ্যাত গণহত্যা ঘটানো হলো। 1 মাস পরে জায়নিস্টরা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করল। মানব রক্তের তর্পণে গড়া হলো ইসরায়েল রাষ্ট্র। আর সবার মতো বাবাও আমাদের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ বোধ করলেন। পাশের পাহাড়গুলো থেকে হাইফার ওপর সারা দিন রাত গোলাবর্ষণ চলছিল। এন্তার গোলার বিস্ফোরণ আর মৃত্যুর গন্ধে ভারী বাতাবরণ। আমার বাবা যে কাপুরুষ ছিলেন না সেই বিষয়ে আমি নিশ্চিত। জায়নিস্টদের সঙ্গে ব্রিটেনের গাঁটছড়া বাঁধার বিরুদ্ধে ধিক্কার জানাতে 1936 সালে দেশে যে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ে, আমার বাবা তাতে যোগদান করেন। সারা দেশ জুড়ে হরতাল লাগাতার 174 দিন চলেছিল। সম্ভবত পৃথিবীর ইতিহাসে এটাই দীর্ঘতম জাতীয় ধর্মঘট। 1937-এ আমার বাবাকে ইংরেজ কর্তৃপক্ষ 3 মাসের জন্য কয়েদ করে। সৈন্যরা আমাদের দোকানে তল্লাশিতে মোটর গাড়ির ব্যাটারির সন্ধান পেল, আর ব্যাটারি তো বিস্ফোরণের কাজে লাগতে পারে। সুতরাং তাদের যুক্তিতে আমার বাবার সঙ্গে প্যালেস্তিনীয় মুক্তিযোদ্ধাদের যোগাযোগ রয়েছে। আমাদের সব ভাই বোন সমেত আমাকেও লেবাননে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন বাবা মা। মা আমাদের সঙ্গে থাকতেন। বাবা মেয়াদ শেষে ফিরে আসবেন আমাদের দেশ ও সম্পদ রক্ষার সংগ্রামে। দেশের বাইরে আমাদের থাকা খাওয়ার খরচের সংস্থান করার জন্য বাবা কিছু জমি বেচে দিলেন। 12ই মে 1948 আমরা লেবানন পৌঁছলাম। সেই থেকে দেশ ছাড়া ফেরা আর হয়নি। প্যালেস্তাইনে তথাকথিত ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করা হলো। আমি মানি, নামে কিছু আসে যায় না, তবু কি সুন্দর নাম ছিল প্যালেস্তিনেইস। কি চমৎকার তাৎপর্যময় নাম। প্যালেস্তিনেইস বলতে বোঝায় বিভিন্ন জাতির মধ্যে সহিষ্ণু বোঝাপড়া আর তার বাসিন্দাদের সমৃদ্ধি। প্যালেস্তিনেইস বলতে বোঝায় এক মহান আধ্যাত্মিক উত্তরাধিকার। তবে আমার ইসরায়েল নাম কেন তার? যে ইসরায়েল নামের অর্থই হচ্ছে জাতিবিভেদ, অন্যায় আর অবিচার। এর কোনোটাই কি গৌরব করার মতো গুণ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বজুড়ে নাজিদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলছে। লেবাননের পথেও বিপদ ছিল পদে পদে। আমাদের প্রথমে বাসে, পরে গাধার পিঠে আর পায়ে হেঁটে যেতে হয়। সীমান্তের মাইল 2 আগের থেকে আমাদের বুকে হেঁটে এগোতে হলো। জায়নিস্ট বন্দুকবাজরা ঠিক করেছিল দেশের ভিতর মারতে না পারলেও দেশ ছাড়ার সময় আমাদের নিকেশ করবে। আমি জানি কিছু লোক ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে উৎসব করেছিল। কিসের উৎসব ছিল সেটা? দলে দলে আমাদের দেশত্যাগ, দুঃখ কষ্ট আর ভগ্ন হৃদয়ের দরুন উৎসব? আমাদের মরণ আর মধ্যপ্রাচ্যের নৈতিকতা নিধনের জন্যে উৎসব? আমার শৈশবকাল অন্য অনেকের শৈশব থেকে ছিল আলাদা। তা ছিল বিষাদের স্মৃতিতে ভরপুর। এখানে এসে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই কর্পদক্ষিণ হয়ে এক উদ্বাস্তু শিবিরে ঢুকতে হলো। সেখানে প্রায় 2000 গৃহহীন প্যালেস্তিনীয় উদ্বাস্তু ছিল। ছুটিতে একদিনের জন্য কেউ যদি তাঁবুতে রাত্রি কাটায় তা মজার লাগতে পারে। স্কাউটরা উইকেন্ডে যখন তাঁবুতে থাকে তাও খারাপ লাগার কথা নয়। তবে সারা বছর ধরে সব সময় UNRWA এর রেশন খেয়ে
11 জনের পরিবারকে যদি একটা ছোট্ট তাঁবুতে বাস করতে হয়, সেটা বেশ অসুস্থ রকমের কষ্ট। অপুষ্টিতে মৃত সন্তানদের কবর দিয়ে ফিরতেন বাবারা, ছেলেরা ফিরত রোগে ভোগে লোকান্তরিত বাবাকে কবর দিয়ে। মানুষেরা যে উত্তাপ কেড়ে নিয়েছে, শীতকালে একসঙ্গে গায়ে গায়ে জড়াজড়ি করে শুয়ে সেই উত্তাপ আমরা অন্য মানুষের শরীর থেকে পাবার চেষ্টা করতুম। UNRWA এর স্কুল। আমাদের ক্লাসে 50 জন ছাত্র। ছোট্ট ক্লাস ঘর, ছাতের অজস্র ফুটো দিয়ে বৃষ্টির জলে ভিজে সপসপে হয়ে যেতুম। ভিড় কী জিনিস ভালোভাবেই শিখেছিলুম। কেউ কাঁপতে থাকলে টের পেতুম। আমরা প্রার্থনা শুরু করে দিতুম। প্রার্থনা করতাম যাতে মাতৃভূমিতে ফিরে যেতে পারি। বাবা একে উদ্বাস্তু, তাই একজনের ওপর বাকি 10 জনের ভরণ পোষণের গুরুদায়িত্ব। বড় কষ্টের সেসব দিন। মাসিক রেশনে মাত্র কয়েকদিন পুরো খাবার জুটত, বাকি দিন কটা আধপেটা খেতে হতো। শেষ পর্যন্ত বাবা ছুতোরের একটা কাজে পেলেন, কম মাইনে, তবু কিছুটা সাশ্রয় হলো। ইসরায়েল আমাদের সম্বন্ধে প্রচার করত যে আমাদের ত্রাণ সাহায্যের কোনো দরকার নেই, আমাদের সাহায্য করে UNRWA নাকি ঠকে যাচ্ছে। এর মধ্যেই আমি প্রাথমিক শিক্ষা শেষ করেছি। আমাদের ক্যাম্পে কোনো মাধ্যমিক স্কুল ছিল না, তাই আমাকে অন্য উদ্বাস্তু শিবিরে যেতে হলো। প্রতিদিন উঠতুম ভোর 5টায়, 1 কিলোমিটার হাঁটলে বাস স্টপ, বেইরুটের শহরতলির বাস ধরে যাওয়া, আবার বাস বদলানো, শেষে আরও 2 কিলোমিটার হেঁটে স্কুল। ফেরার সময় আবার সেই 3 বছর ধরে প্রতিদিন এই। আমাদের সাংসারিক বোঝা কিছুটা লাঘব করার জন্যে একটা কাজ ধরি। সেই সঙ্গে সন্ধেবেলায় লেখাপড়ার ব্যাপারটাও চালিয়ে যেতে থাকি। 3 বছরে হাই স্কুল সার্টিফিকেট পেলুম। আমি জানতুম এইখানেই আমার বিদ্যা শিক্ষার দৌড় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমার নাগালের বাইরে। 1967 সালের জুন। এই সময়ের আগ্রাসী যুদ্ধ আমার জীবনে এক যুগান্তকারী ঘটনা। এর ফলে আমার জীবন দ্বিতীয়বার মোড় ঘুরে গেল। প্রথম মোড়, আমার পরিবার এবং জনগণ যখন দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়। ইসরায়েলের আগ্রাসী আক্রমণের ফলে আবার হাজার হাজার উদ্বাস্তু আসতে থাকল। আমাদের দুর্বিপাক আরও বহুগুণ বেড়ে গেল। আমাদের বয়সের ছেলেরা এবার জায়নিস্টদের আক্রমণের মুখোমুখি হওয়ার দায়ভার কাঁধে তুলে নিল। আমার এই সমস্ত কথা, সমস্ত ভাবনা, সব প্যালেস্তিনীয় ভাইবোনদের মনের কথা আর ভাবনারই প্রতিভূ। আমার কথা আর ভাবনা তাদের সবার ভাবনাকেই আপনার সামনে স্পষ্ট করে তুলে ধরবে। আমার সামনে তখন 2টো পথ খোলা। 2টো ভিন্ন পথের ছেদবিন্দুতে আমি দাঁড়িয়ে। একটা পথ যেদিকে গেছে সেদিকে রয়েছে আমার চাকরি, এখন অল্প মাইনে, তবে পরে সফল ভবিষ্যৎ হলেও হতে পারে। আমার শিক্ষকরা বলতেন আমি প্রতিশ্রুতিবান ছাত্র। কিন্তু আমি কোন রাস্তা নেব? আমার জনগণের অন্যান্য কম ভাগ্যবান ছেলেদের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা করে নিজের জন্যে আরামে নিরাপদ জীবন বেছে নেব? প্যালেস্তাইনবাসী হিসেবে মাথা উঁচু করে থাকব আর উদ্বাস্তু যন্ত্রণায় থাকব না? আমাদের জনগণের এই দুটি হচ্ছে একান্ত প্রিয় বাসনা। এই লক্ষ্য পূর্ণ হতে পারে কেবল যদি কোনোদিন আমরা নিজেদের দেশে নিজেদের ঘরে ফিরে যেতে পারি। ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের প্রশ্ন, প্যালেস্তিনীয় কারা? কেন? আমরাই তো প্যালেস্তিনীয়। গোল্ডা মেয়ারের নিজেরই উত্তর, প্যালেস্তিনীয়দের কোনো অস্তিত্বই নেই। আমরা কিন্তু 30 লক্ষ বহাল। আমরা যদি হাল ছেড়ে দিয়ে বর্তমান অবস্থাকে মেনে নিই, গোল্ডা মেয়াররা চিরকাল আমাদের অস্তিত্বকে অস্বীকার করে যাবে। দাবি কেবল ন্যায়সঙ্গত হলেই ব্যাপারটা মিটে যায় না। আমরা নিজেদের অভিজ্ঞতায় এই সত্যিটা শিখেছি। অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্যে নৈতিক সাহসও বুকে লালন করতে হবে। আমি বুঝে ফেলেছি পথ বেছে নেওয়ার ব্যাপারে ওটা কোনো সমস্যাই নয়। আমি বুঝতে শিখেছি যে আমি ওই 30 লাখেরই একজন। আমাদের সামনে 2টো রাস্তা নেই, রাস্তা একটাই। এই নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। প্যালেস্তিনীয় জাতীয় মুক্তি আন্দোলনে আমি সামিল হয়েছি। আমাদের প্রিয় স্বদেশ প্যালেস্তাইনকে ফিরে পাবার জন্যেই আমাদের এই লড়াই। প্যালেস্তাইনে নতুন সমাজ গড়ে তোলার জন্যে এ লড়াই। সে সমাজে মানুষের কোনো শোষণ থাকবে না। সেই সমাজের ভিত হিসেবে থাকবে বিভিন্ন জনগণের মধ্যে বোঝাপড়া আর সহনশীলতার নীতি।